মর্নিং বন্ধুরা, আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আমরা সশ্রদ্ধ চিত্তে আমরা নেতাজিকে স্মরণ করলাম। তা আজকে একটা ছুটির দিন, তোমরা সবাই আজকের দিনটা খুব আনন্দ করে কাটাও। আর আমাদের কোনো প্ল্যানিং নেই আজকে। তা দেখো, একটা জিনিস হচ্ছে, ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। ফুলের বাগানে আমি, কেমন লাগছে বলো? ফুলগুলো দারুণ লাগছে না বলো? এইখানটা এসে ভিডিও করতেই মনটা ভালো হয়ে যায় জানো। দেখো ইনকাগুলো, তোমাদের বলছিলাম ইনকাগুলো হয়েছে, দেখো এই যে ইনকাগুলো হয়েছে, কি বিউটিফুল হয়েছে না? সাদা গোলাপ, দেখো মনটাই ভালো হয়ে যায়। এখানে পিঙ্ক, হ্যাঁ এইটা তো তোমরা জানোই চাইনিজ গোলাপও। এইটা হয়েছে দেখো পিটুনিয়া, সমস্ত একদম এই দিকটা ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। আর বোগেনভিলা তো আছেই, নিচে থাকলে রোদ পায় না, তো বোগেনভিলাগুলো মানে বিচ্ছিরি হয়ে যায়, কোনো ফুল থাকে না, পাতা থাকে না। কিন্তু আমি সেদিন তোমাদের বলছিলাম না যে গাছ ছাদে তুলবো, মানে এত সুন্দর রোদ ফোদগুলো পায় বলে দারুণ ফুল হয়। আর এইখানটা না যদি আমি ভিডিওটা করতাম তাহলে অনেকটা খামতি থেকে যেত আমার ভিডিওতে, যার জন্যে বললাম যে এইখান থেকেই আজকে স্টার্ট করি। দাদাকে বললাম, তা ফুলের বাগানে আমি কেমন লাগছে বলো? দারুণ না? মানে মনটা খুব ভালো করা একটা পরিস্থিতি এইখানে এলে। তবে এই যে এদের ফ্যাটের জন্য তো একটুখানি চাপা হয়েই গেছে পূর্ব দিকটা। তা আজকে তোমাদের কি প্ল্যান আছে? কোথাও বেড়াতে ফেরাতে যাচ্ছ নাকি আজকে? আজকে তো অনেকেই দেখছি সকালবেলা ছাদে ঘুরছি, দেখছি সব সেজে গুজে সব বেড়াতে যাচ্ছে জানো, কাছাকাছির মধ্যেই সব যাচ্ছে, অনেকজনকে চোখে পড়লো। তা আমি মনে মনে ভাবছি তাহলে আমার বন্ধুরাও আজকে সব বেড়াতে যাবে। তা যাই নিচে, আমার তো সেই রান্না বান্না আছেই। আর তোমাদের শরীরের অবস্থা বলেও দিয়েছিলাম যে এখনো রিপোর্ট পাইনি, তবে আজকে পাবো রাত্রিবেলা। তা মনে হয় রিপোর্টটা ভালোই হবে। ডক্টর তো দেখে বললেন যে কোনো কিছু মানে খারাপ ব্যবস্থা নেই আর কি চেস্টে। তা ঠিক আছে, তাতে আমরা খুব খুশি হয়ে গেছি। চলো এইবার আস্তে আস্তে গুটি গুটি পাই নিচে যাই। তোমাদের সেদিন বলছিলাম না যে ওই যে কাটারটা, ভেজিটেবিল কাটারটা আর এই যে ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। এই যে দেখো না, এটা আর কোনো সমস্যা নেই, এটা না পাওয়ার আসছে না, যার জন্য একবার একে ডাক্তার দেখাতে হবে। দেখা যাক কবে দাদা নিয়ে যায়। আজকে তো ছুটির দিন, আজকে সবই বন্ধ থাকে। আমি দেখেছি চাঁদনি মার্কেট হোক, ক্যানিং স্ট্রিট হোক, ওই দিকটা গেলে না ওই দিকটা সব বন্ধই থাকে। তা আজকে আর যাবো না, ভেবেছিলাম যাব, কিন্তু আজকে আর যাবো না। একটা উইকডেজ যেতে হবে, তাহলে ওদের সব দোকানগুলো খোলা থাকে। দুটো আমার এখন কাজ। আর তোমাদের দেখো একটা ছোট্ট করে জিনিস দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে আমার মেয়ে তখন ক্লাস 2-এ পড়ে। দেখো এই যে আমার সিঁড়িতে সব লাগানো আছে আর কি এই ফটোগুলো। এইখানে একটা আছে, আর মানে সিঁড়ি দিয়ে নামছি চোখে পড়ে গেল, ওই জন্য তোমাদের দেখাচ্ছি। এইটা দাদার অফিসে গ্র্যান্ড হোটেলে একটা পার্টি ছিল। তা গ্র্যান্ড হোটেলের পার্টিতে আমি, আমার মেয়ে আর তোমাদের দাদা। তা এই দেখো কেমন মোটাটা ছিলাম, শুধু বুঝতে পারছো তো। আর ওইখানেও আর একটা ফটো আছে মেয়ের, ওই অষ্টমীর অঞ্জলি দেবো বলে ওকে শাড়ি পরিয়েছিলাম, আমার বিয়ের বেনারসি। হ্যাঁ, তখন ক্লাস 7-এ পড়ে। তা এই হচ্ছে ফটোগুলো দেখিয়ে দিলাম। সিঁড়ি দিয়ে নামছি, তোমাদেরও একটু ইচ্ছে হলো দেখাতে। অনেকদিন আগে একবার দেখিয়েছিলাম, তখন আমার এত তো বন্ধু হয়নি, তা নতুন বন্ধুদের জন্য একটু দেখিয়ে দিলাম। চলো এবার নিচে যাই, রান্নার কি তোড়জোড় করি। বন্ধুরা রান্নাঘরে চলে এলাম। এসে আজকে আর বেশি তামঝাম রান্না কিছু করলাম না জানো। ফ্রিজে কালকে পালং শাক চচ্চড়ি তো আছেই,
আর দাদার মাছের ঝালও করা আছে, ট্যাংরা মাছ দেখাচ্ছিলাম, ট্যাংরা মাছের দুটো ট্যাংরা মাছের ঝাল করা আছে। আর এখানে কি করলাম যে একটু ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর ডিম, কড়াইশুঁটি, টমেটো, এখন তো এইসব দিয়ে রান্না করতে দারুণ লাগে, তা সেই একটা ডিমের ডালনা করছি আর কি। দেখো এখন কষা হয়ে গেছে, একদম 3খানা ডিম দিয়ে দিয়েছি। এই যে এই একটা আর এই একটা, 3খানা ডিমের ডালনা করে রেখে দিলাম। দেখা যাক, যদি আজকে খাওয়া হলো 3টে ডিম হয়তো হবে না, হলো, নাহলে আমি কালকে খেয়ে নেবো। একটু বেশি বেশি করে রাখাই ভালো, বলো। এই যে কষাটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে, এইবার জল দেবো, ব্যাস এবার টকবক করে ফুটে উঠবে। যেদিন তোমাদের রান্না করতে ইচ্ছে হবে না, এটা একটা কিন্তু ভালো অপশান আমাদের কাছে। আর বলো, আমরা এটা সবাই জানি, যারা আমরা রেগুলার সংসার করি তারা এইসব ম্যানেজ করে করতেই থাকি। আজকে সত্যি আজকে না ইচ্ছা করছে না এত কিছু রান্না করতে, তা মনে হলো একদম বড় করে দিই ডিমের ডালনা, ভাত, ভালোই লাগবে গরম গরম, ধনেপাতা, একটু স্যালাড করব। এখানে অনেক টমেটো নিয়ে এসছি। আমার টমেটো সবসময় না ওপরের ফ্রিজে থাকে, জানো তো, নিচের ফ্রিজে দরকারি অল্প থাকে, মোটামুটি 2-3 কেজি স্টক তো থাকেই। হ্যাঁ, ওপরের ফ্রিজে অনেক টমেটো থাকে, তা নিয়ে এলাম, নিয়ে এসে একটুখানি বেশি করে টমেটো স্যালাড করবো। আবার দাদাকে টমেটো দেওয়া যায় না, একটু বর্ডার লাইনলি ইউরিক অ্যাসিডটা আছে তো, ওই জন্যে দিই না। দাদা অত টমেটোর ভক্তও না অ্যাকচুয়ালি, তা আজকে এইটাই করে নিলাম, হয়ে যাবে। পালং শাক কচুরি আছে তো, অসুবিধা হবে না। তা ঠিক আছে, এবার আমি চা খেতে বসবো, রান্না মোটামুটি কমপ্লিট। আবার আমি আসছি একটু বাদে। চা খেতে বসে আসার ইচ্ছে আছে একদম, চলো। মর্নিং বন্ধুরা, হঠাৎ করে বৃহস্পতিবার দাদা কেন এলো জানি না, তোমাদের মনে এই সংশয় হয়তো হচ্ছে, কিন্তু মাঝখানে একটা কথা বলি, আমি ইয়েলো হয়ে গেছি। না, এটা আনইনটেনশনাল, এগুলো আমরা দুজনেই জানতাম না। আমি কালকে বিকেলবেলা এই গেঞ্জি পরেছি, কারণ শীতের প্রকোপ তো কমছে, আর এখনকার যা শীত এটা এনজয়েবল, মানে আনন্দ উপভোগ করা যায়। মানে সারা বছর তো আমরা হু হা করি, তার বদলে এই গেঞ্জিটা খুব কমফোর্টেবল। মানে এটা উত্তম কুমার গেঞ্জি বলতো, P3 বানায়। তো এনিওয়ে, আমার এরকম অনেকগুলো হয়তো রং আছে আমার, কিন্তু স্টিল আমি বাড়িতে এগুলো পরে এনজয় করি এবং গরমকালটা কাটাই। বাড়িতে নয়, সর্বত্র এইগুলো পরেই যায়, জামা কাপড় যতদিন ধরে গরমে না, মে মাসে তো আমি ওই ভ্যারাইটি কালারের এই সমস্ত গুলো পরেই কাটাই। তার কারণ হচ্ছে গায়ে তখন কোনো কিছু রাখা যায় না। আর যবে থেকে রিটায়ার করেছে তবে থেকে মানে এই গেঞ্জির ওপরই ভরসা, জামা কাপড় কিচ্ছু। আমার আলমারিতে এখনো আনটাচড যা জামা কাপড় আছে, বলা উচিত নয়, পাওনা, নিজের কেনা, মেয়ের দেওয়া, এই সমস্ত নিয়ে এখনো ভাঙা হয়নি। কিছু না হলেও অন্তত 10-12টা সেট আছে, অন্তত 2-3 রকমের সোয়েটার আছে, ভালো টাচ করিনি এখনো, মানে গায়ে দিতেই চায় না। ওই অফিস হয়ে গেছে এখন এই গেঞ্জিতেই চলে গেছে। এবারে তো ঠান্ডাই পড়লো না, তো আমার এই বন্ধুর বিয়েতে একবার স্যুটটা পরলাম, 4-5খানা স্যুট, তার মধ্যে একটা কোনো রকমে গায়ে দিয়ে গিয়েছিলাম। তাও কালারটা আমার যে খুব পছন্দের তা না, গিন্নি বললো না না না, রাতের এতে সবসময় ব্ল্যাকের ওপর থাকবে, ডিপ কালার। তো আমার একটু ওই সাদা পরার ইচ্ছে। এনিওয়ে, সেটা পরে অফ হোয়াইট আমার আছেও, কিন্তু স্টিল পরতে পারিনি। তো সুতরাং এগুলো এখন আর বাড়াচ্ছি না। আমি আজকে যে কারণে এলাম, দাদা হঠাৎ আজ কেন, তো শনিবারের আড্ডাও নয়, আর যে আঁকিতে বলে কোনো গান ধরবো সেটারও উপায় নেই। যে আঁকিতে এত হাসি লুকানো, যাই হোক, এই গানের দিয়ে শুরু করে তোমাদের মনটা একটু নাড়িয়ে দিলাম। কিন্তু আসল কারণ হচ্ছে আজ 23শে জানুয়ারি। বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি। ভারতবাসী বলতে আমাদের লজ্জা হয়, কারণ আমরা স্বাধীনতার এত বছর পরেও, 76-77 বছর পরেও আমরা কিন্তু সঠিক স্বাধীন হইনি। কারণ
আমাদের দেশে না আছে বিচার, না আছে ব্যবস্থা, না আছে আর্থিক উন্নতির দিশা, কোনো কিছুই নেই। এবং যারা মসনদে আছেন তাদের সিদ্ধান্তের মানে ঠিক ঠিকানা নেই, যেগুলো আমাদের সবকটাই প্রায় মতের বিরুদ্ধে যায়। যাই হোক, সেগুলো বলার জায়গায় আজকে আমরা নেই। আমরা বার্ধক্যে উপনীত বা জাস্ট পা দিয়েছি, বার্ধক্যটা উপভোগ করছি। লোকে বলে রিটায়ারের পর থেকে আর মরা পর্যন্ত বার্ধক্য। এখন মরাটা কত বছরে তো আমরা জানি না। বিদিশা আবার বলেছে এইসব কথা বলবে না, ঠিক আছে বলবো না। তো বাইদা বাই, আজকে দেশবরেণ্য নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, আমারই বংশধর বসু। এই বাজে বকো না, তোমারই বংশধর কি করে হলো? জানকীনাথ বসুর ছেলে নেই, ঠিক আছে, সুভাষচন্দ্র বসু। টাইটেলটা একই, এটা তো বলো না। সেই না, আমার বংশধর মানে আমার টাইটেল হোল্ডার, তার জন্য আমি গৌতম গোত্র। তো যাই হোক, তিনি আমাদের বাঙালি হিসেবে গর্ববোধ করি আমরা, কারণ তিনি আমাদের সেই নায়ক যার প্রথম প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল। এটা আমার বাবা বলতেন, আমিও ফিল করি। এবং যার মধ্যে যে জোশ ছিল, যে ক্ষমতা ছিল, তাকে যদি কোনোভাবে তিনি হারিয়ে না যেতেন বা তাকে মেরে দেওয়া না হতো, আজকে নেতাজি আমাদের প্রথম প্রধানমন্ত্রী হতেন। তার মানে এই নয় আমি জওহরলাল নেহরু, চাচা নেহরুকে ছোট করছি, তাকেও আমি শ্রদ্ধা জানালাম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে নেতাজি তার বলিষ্ঠ পদক্ষেপ, তার প্রতিটি ডিসিশন, তার ভারতবাসীকে নাড়ানো, আমি আছি তোমাদের পাশে, এই যে অভয় দেওয়ার যে বাণী, এই জায়গাগুলো আমার খুব ভালো লাগতো। আমি যদি কোনোদিন নেতাজি সুভাষচন্দ্রের ভূমিকায় কোনো অভিনয় করতে পেতাম, আমার খুব ভালো লাগতো, কিন্তু সেই সুযোগ ঈশ্বর আমায় দেননি। আর এখন তো এসব ছেড়ে অনেক দূরে আছি। এখন শুধু কর্তাকে নিয়ে আনন্দে কাটানোর চেষ্টা করি। দুঃখ আসে মাঝে মাঝে, জোর করে ঠেলে ইঞ্জেকশন করে দেন ভগবান যে তোরা একটু দুঃখ কর। তো সেই দুঃখটা আবার উনিই কাটিয়ে দেন, আমি হাত জোর করে বসি। তো নেতাজি সুভাষচন্দ্রের কথা প্রসঙ্গে আমি আবার শেষ প্রসঙ্গে আসি। আমার মিসেসের তোমরা জানো যে রুটিন চেক আপ হয়েছিল ইন্স্যুরেন্সের, তার রিপোর্ট একটু গন্ডগোল ছিল। তো বৌদির ওই একটু গন্ডগোলটা কি না, কোলেস্টেরলটা বেশি ছিল, সেটা আমার মেয়ে অ্যালাউ করছিল না, কারণ তার সঙ্গে সঙ্গে কিছু কিছু রিয়াকশান ছিল যেগুলো ওরা বোঝে, আমরা আনপাড় লোক, মানে ডাক্তারি আনপাড় লোক বুঝি না। তো ও একদম অ্যালাউ করছিল না, বলছি ইমিডিয়েট তুমি একজন ভালো কার্ডিওলজিস্ট দেখো, যার কিন্তু ডিএমপিএম ডিগ্রি আছে, যার যথেষ্ট কোয়ালিটি আছে, এমন কিছু তুমি তোমার ওখানে খোঁজো, আমি বললে তোমার পছন্দ হবে না, তুমি দেখে নাও। তো যাই হোক, সেই সব দেখে আমি রিপোর্টগুলো দেখাতে যেতে ও সঙ্গে সঙ্গে ইসিজি করে, এবং পরে আলাপ হয় যে আমি ডক্টর রোজির বাবা এবং মা আমরা। তো ডক্টর রোজি ডক্টর সোমনাথ মুখোপাধ্যায়কে দেখিয়েছি আমরা। তো ঘটনাচক্রে ওরা প্রায় সমসাময়িক, 2 বছরের সিনিয়র আমার মেয়ের চেয়ে, তুই তাই সম্বন্ধ। তো উনি দেখে টেকে লাস্টে বললেন না একটু তো গন্ডগোল আছে, ইসিজিতেও দেখছি কাকু, তুমি এক কাজ করো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইকোকার্ডিওগ্রামটা করে নাও। তো গতকাল বুধবার ছিল আমাদের ইকোকার্ডিওগ্রাম করার দিন, সকালবেলা বুক করে আমরা গিয়েছিলাম এবং যথারীতি ইকোকার্ডিওগ্রাম হয়েছে। তার রিপোর্টটা আমরা হয়তো আজ বৃহস্পতিবার সন্ধেবেলা দুজনে হাঁটতে যখন যাব তখন নিয়ে নেব। কিন্তু মেন যেটা, সেটা হচ্ছে এই যে ইকোকার্ডিওগ্রামের রিপোর্ট হয়তো পাইনি, কিন্তু যেহেতু ডাক্তার আমার ঘরের লোক, আমার মেয়ের প্রায় বন্ধুস্থানীয়, তো উনি বেশ উল্লাস করে ও বলল যে কাকু তোমার কোনো চিন্তা নেই, কাকিমার কিচ্ছু হয়নি, একদম এত ভালো রিপোর্ট আমি আশা করিনি, এত ভালো। তোমার যা ওষুধ দিয়েছি ওই তোমার কোলেস্টেরল কমানোর, সেটা অ্যাবসলিউটলি কারেক্ট, এর বাইরে আর কোনো ওষুধ হয় না। এবং তোমরা আনন্দ করো, যেমন ঘুরে বেড়াচ্ছ ঘুরে বেড়াও, খাও দাও, মস্তি করো। তাতে আমি কাল থেকে তেড়ে তেড়ে গান হচ্ছে সারাক্ষণ ধরে দেখছি। দেখো 18 বছর বয়সে আমি সবে ইঞ্জিনিয়ারিং পা দিয়েছি কি দিইনি তখন আমি ওকে দেখি, ও তখন 13। সেই প্রেম পর্ব
মা জানতে পারে আমার বড় মামিমার মাধ্যমে, তিনি এখনও জীবিত, তিনি হয়তো এই প্রোগ্রামটা দেখছেন। তো এবং তারা অ্যারেঞ্জ করে বেশ ঘটা করে বিয়ে দেন, তাতে আমার কোনো আপত্তি ছিল না। এবং আমি শুনেছি তখনকার দিনে আলী হোসেনের সানাই প্রায় 7 দিন ধরে বসে এখানে সানাই বাজিয়েছে বিরাট গগনচুম্বী নহবত খানার ওপরে 7 দিন ধরে। তো খুব বড় করে হয়েছিল এবং বহু লোকজন আমার বাড়িতে সমবেত হয়েছিল। তো আমার সেই যে বাল্য প্রেম, সেই প্রেমটা তো শুধু দেখছি খুব জোর জোর গান করছে, কিন্তু আমি চিনি তো, আমি বলি না তুমি যদি হা করে বুঝে হাওড়া বুঝে যাই আমি একদম। তো কালকে রাত্রিরের এই ঘটনা, এই বাল্য প্রেমটা আবার চাড়া দিয়েছে। কিন্তু মেন সমস্যা হচ্ছে এই যে আমার মনে এত আনন্দ হলো, আর আর তোমাদের দিদি থেকে থেকে বলতে চাইছিল এবার মনে হচ্ছে আমি তোমায় ছেড়ে চলে যাব, কি করে তুমি থাকবে আমার চিন্তা, কে তোমায় দিয়ে যত্ন করবে দেখবে। দেখো এইগুলো তো ঈশ্বর আগে থাকতে ঠিক করে রাখেন, কাজ যে কখন ডাক আসবে আর কে যে কখন যাবে তার কোনো রকম অভিপ্রায় বা তার দিশা আমাদের হাতে বা দাদাকে বকতে দিয়েছি, দাদা ফাটিয়ে দেবে। যাক, আজকে আমি খুব খুশি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আনন্দ, আমার বাল্যপ্রেম, আমার বাৎসল্য প্রেম। এখনো পর্যন্ত সেটাকে আমি বজায় রাখার চেষ্টা করছি। তারপরে ঈশ্বর কবে কখন নিয়ে নেন তো জানি না, তবে যতক্ষণ কোমরের জোর আছে, মনের সাহস আছে, ঘুরবো, বেড়াবো, খাবো দাবো, মস্তি করবো। হ্যাঁ, খাওয়া দাওয়াটা একটু রেজিস্ট করে করতে হবে, কারণ তেল মশলা বরাবরই আমরা খাই না, এখনও খাই না। আর আমি খেতে খুব ভালোবাসি, তবে ওই অল্প। আমায় যদি আমি মাংসাশী, কিন্তু তুমি যদি আমায় মাংস দাও আমি 2 পিসের বেশি খাবো না। অতএব এগুলো আমরা মেনটেন করি। তোমাদের জাস্ট আমাদের এই আনন্দটা বা আমার এই আনন্দের অভিব্যক্তিটা জানালাম। দেশবরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান চালিয়েছি। বিকালে হয়তো আবার আসবো, আপাতত এই। হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার এলাম। তবে আজকে এলাম মানে একদম ভিডিওতে সময় নেই, যার জন্য ভিডিওটা শেষ করতে হবে। ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমার ডিনার রেডি হয়ে গেছে। এই যে এখানে রুটি হচ্ছে, এখানে দাদার ডিমের পোচ করে দিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি আর মোয়া। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আমি চিংড়ি মাছের তরকারি খাই না, তা ওই ডিম ফিম করেই খেয়ে নেবো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিলাম। সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ কমেন্ট করো আর লাইকও করো, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।